চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। ৭ বছর পর আরহাম বিদেশ থেকে ফিরে এসেছে। নীলুফা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করেন, যা আরহাম খেতে পছন্দ করে। সব কিছু আরহাম বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। মায়ের সাথে কথা বলা তো অনেক দূরের বিষয়, এমনকি তার মুখ দেখতেও তার কখনো ইচ্ছা হয়নি। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয়। আরহাম নিজেদের অতীতে ঘটে যাওয়া স্মৃতি থেকে বেরিয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়িকে দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি, তবে আগের সেই রাজকীয় আভিজাত্য এখনও বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে। আরহাম বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে, যেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। আরহাম বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার ওপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। আরহাম সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন ফারিয়া দাঁড়িয়ে আছে। সেটা দেখে আরহাম হাসে। ফারিয়া এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসে পড়েছো। জানো তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়ি ফিরে আসোনি ভাইয়া? ফারিয়ার কথা শুনে আরহাম হাসে। সে যখন বিদেশে চলে যায় তখন ফারিয়া খুব ছোট ছিল, তবে ছোটবেলা থেকেই তার বোন বড্ড অভিমানী। তবে আরহামকে সে অনেক ভালোবাসে। আরহামও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর আরহাম ভাইয়াও তোকে অনেক মিস করেছে, আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। আরহাম আর ফারিয়ার খুনসুটির মধ্যেই তার বাবা মিজান সাহেব এগিয়ে আসেন তার কাছে। নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরেন তাকে। ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছেন মিজান সাহেব, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারেননি। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোনায় দাঁড়িয়ে দূর থেকে আরহামকে দেখে যাচ্ছেন। তিনি হলেন নীলুফা বেগম। ওনার সাহস হচ্ছে না আরহামের সাথে কথা বলার। 15 বছর যেই ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করেছে, কান্না করেছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে, আর সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে। মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার। আরহাম সবার সাথে কথা বলে বাড়ির ভেতরে ঢুকে। তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে। আরহাম এগিয়ে যায় তার কাছে। সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে, কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পরে ফিরে এসেছি। নিশ্চয়ই খুশি হওনি। তবে কি করব, যেহেতু এদেশে জন্ম তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে। নীলুফা বেগম বুঝতে পারেন তার ছেলের রাগ এখনও এক বিন্দুও কমেনি, এবং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। নীলুফা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করেই শান্ত গলায় বলেন, এখানে খুশি না হওয়ার কি আছে আরহাম? তুমি এ বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছো। এখানে খারাপ কি? আর আমি তো তোমার মা। ছেলে এত বছর পর ফিরে এসেছে, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা। সেটা ঠিক, তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না। টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছি। আরহাম নীলুফা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। নীলুফা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারেন না। মিজান সাহেব এগিয়ে আসেন আর বলেন, নীলুফা, যার জন্য সারা রাত জেগে রান্না করলে তার সাথে একবার ভালো করে কথাও বললে না। নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ওর থেকে? আরহাম আমার ছেলে মিজান। ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার কোনো ঘটনা ও এখনো ভুলতে পারেনি, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে বর্তমানে নেই। নীলুফা বেগম কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলেন। এরপর ফারিয়াকে বলেন, রিয়া কোথায়? ফারিয়া, ও কি বাড়িতে এখন? ফারিয়া হেসে বলে, আম্মু তুমি যে কি বলো, রিয়া কি এই সময় কখনো বাড়িতে থাকে?
দেখো গিয়ে অফিসে কোনো জরুরি মিটিং করেছে অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে। নীলুফা বেগম কথাটা শুনে হাসেন। পাশ থেকে মিজান সাহেব বলে ওঠেন, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না। মনে হয় তোমার মেয়ে এখন তাদের পেটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো নীলুফা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। সেটা আর বলতেই, আজকে যে সেই লোককে বাঁচাবে। অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেইন লিডার উনি বলেন, এ শোভনের না কথার পরে এই জায়গায় কি করে বিল্ডিং গড়ে উঠতে পারে। তোমাদের মালিকের এত বড় সাহস যে শোভনের আদেশ না মেনে কাজ শুরু করে। আজকে তোরা বুঝতে পারবি এ শোভন কি জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। শোভনের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে শোভন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের কেন আটকে রেখেছেন? দয়া করে ছেড়ে দেন। শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এ বিল্ডিং তৈরি করেছে। যার শাস্তি তাকে পেতেই হবে। যা তোদের এমডিকে খবর দে, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এ কোম্পানির এমডি আমি, কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনে শোভন পিছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের পরনের জামা খুলে, এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলে। সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল, পরনে তার ফর্মাল ড্রেস। সেই মেয়ে এগিয়ে আসে শোভনের দিকে। শোভন বলে, কে তুমি? আমি রিয়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার শোভন, নাইস টু মিট ইউ। শোভন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে রিয়াকে মারার জন্য। তবে রিয়াও বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোনো বাংলা সিনেমার শুটিং চলছে যে নায়িকা এসেছে সেজন্য সবাই তাকে মারতে যাচ্ছি? আর মিস্টার শোভন, এই রিয়াকে মারার আগেই একবার পিছনের দিকে তাকিয়ে দেখে নেন। দেখা যাবে আপনার মারার ইচ্ছার থেকে মরার ভয় বেশি থাকবে। রিয়া কথাটা বলেই পিছনের দিকে দেখিয়ে দেয়। শোভন তার সামনের দিকে তাকিয়ে ঢুক গেলে, কারণ রিয়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে তার লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে শোভনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। রিয়া নিজের হাতে থাকা রডের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে শোভনের কাছে ঝুঁকে বলে, এই রিয়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না, কখনো সম্ভব না। শোভন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নেব। তোর মতো এরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবই রিয়া। আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারেনি, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখাই হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই শোভন গুন্ডা। রিয়া কথাটা বলেই রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভয়ে চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখেনি। রিয়া তার হাতের রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি কিছু জানেন এ শোভন সাহেব কি করে মারা গেল? শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে পরে শোভন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যায়। ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথায় থাকবে না। রিয়া কথাটা বলেই শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয়। এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর নীলুফা বেগম আর মিজান সাহেব বসে আছেন সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে রিয়া। সে একটা মিষ্টি হাসি উপহার দিয়েই যখন নীলুফা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন নীলুফা বেগম বলেন, এই রিয়া, কেন জড়িয়ে ধরা চলবে না? আর আমি কারো মামুনি না, সো দূরে সরে যা। রিয়া বুঝতে পারে তার মামুনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে নীলুফা বেগমকে।
এরপর বাচ্চাদের মতো কিউট ফেস করে বলে, আরে সরি মামুনি, আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে। কি করব, অফিসের অনেক জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারিনি। সবাই শুধু তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার কথা কি কারো মনে থাকে? কতবার বলছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতেই। তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। রিয়া তার হাত থেকে এক গোছা গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরে আর বলে, বিশ্বাস করো মামুনি, আমার কোনো দোষ নেই। সত্যি অনেক বিজি ছিলাম, তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামুনি গোলাপের জন্য হলেও তার রিয়াকে মাফ করে দিক। নীলুফা বেগম হেসে রিয়াকে জড়িয়ে ধরেন। আর রিয়া খুব ভালো করে জানে তার মামুনিকে রাগ কি করে কমাতে হয়। তবে সব দেখে পাশে থাকা মিজান সাহেব বলেন, কি দারুণ দৃশ্য, মামুনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছুই আনেনি। কেউ সত্যি বুড়োকে কেউ ভালোবাসে না। আরে ভালো বাবা, তুমি আমার জান, তোমার কথা সব সময় আমার মনে থাকে। এ দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। সত্যি কিন্তু এটাকে ঘুষ দেওয়া হলো? একদমই না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। রিয়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। নীলুফা বেগম সেটা দেখে হাসেন, তবে তার মনে এক ভয় কাজ করছে। আরহাম যদি রিয়াকে দেখে তাহলে কি করবে, আর রিয়ার রিয়াকশন কেমন হবে? নীলুফা বেগম আরহাম বা রিয়া কাউকে নিজের জীবন থেকে দূর করতে পারবেন না। রাত, আরহাম যখন ছাদে যায় তখন হঠাৎ করে তার চোখ যায় ছাদের একপাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পিছন ফিরে সে দাঁড়িয়ে আছে, তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে আছে সেখানে। আরহামের মনে বড্ড ইচ্ছে হয় সেই মানুষটিকে দেখতে। আরহাম কাছে যায়, পিছন থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে রিয়ার কাঁধে কেউ হাত রাখার কারণেই সে চমকে পিছন ফিরে তাকায়। তবে রিয়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। রিয়া ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে সে বাড়িতে আগে দেখেনি। সেই রিয়া বলে, আপনি কে? আরহাম এখনও দাঁড়িয়ে হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারীর রূপের মোহে হারিয়ে গেছে। আরহামের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে, এ মেয়ে পরী না নারী? আরহাম বলে, তুমি কে? পরী? পরী? পরীর কথাটা শুনে রিয়া অবাক হয়। এত রাতে কোত্থেকে পরী আসবে? সে কিছু বলতে যাবে এর আগেই ছাদে ফারিয়া আসে, ডাক দেয় রিয়াকে। ফারিয়া বলে, রিয়া। আরহাম যখন মোহের মধ্যে হারিয়ে গেছে তখন ফারিয়ার ডাক শুনে, তবে হঠাৎ করে রিয়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে তাকিয়ে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, রিয়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়, বরং 7 বছর আগের ঘটনা মনে পড়ে আরহামের। আরহামের মন বিদ্বেষে পরিণত হয়। সে রিয়ার দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। রিয়া কখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায়নি, যার ফলে হঠাৎ করে আরহামের হাত ছেড়ে দেওয়ার কারণেই সে পড়ে যায়। ছাদের শেষ প্রান্তে তার অবস্থান ছিল, যার জন্য সে টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যায়। ফারিয়া দৌড়ে আসে রিয়ার কাছে, তবে তার আগে রিয়া নিচে পড়ে যায়। ফারিয়া তাকিয়ে দেখে নিচে কাচ রয়েছে আর ছাদটি বেশ উঁচুতে। যদি এখান থেকে নিচে পড়ে তাহলে কাচের মধ্যেই পড়বে। ফারিয়া চিৎকার দিয়ে ওঠে, বলে, রিয়া, রিয়া। হঠাৎ করে এমন হয় রিয়া বুঝতে পারে, তবে ছাদ থেকে নিচে পড়ে যায়। সেই এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই নিচের কাছের টুকরোর মধ্যে গিয়ে সে পড়ে। পুরো মেঝে রক্ত ভেসে যায়, যদিও আরহাম এখনও সেখানে দাঁড়িয়ে থাকে। নিচে রক্তাক্ত রিয়াকে দেখে সে বলে, এই রিয়া মারা গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই রিয়া। আরহাম ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে রিয়ার শরীর রক্তাক্ত হয়ে গেছে।
সেটা দেখে আরহামের মনে মায়া হয় না, বরং ও ছাদ থেকে চলে আসতে চায়। তখন ফারিয়া তার হাত ধরে ফেলে। ফারিয়া আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ কণ্ঠে রাগ দেখিয়ে বলে, ভাইয়া তুমি কি করলে? এটা রিয়াকে ধাক্কা কেন দিলে? ও ছাদ থেকে পড়ে গেছে, ওর শরীর থেকে রক্ত পড়ছে, ও মারা যাবে। ফারিয়ার কথা শুনে আরহাম মনে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং সে মনে তৃপ্তি নিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে, দেখ ফারিয়া, তোর রিয়া আমার কেউ হয় না, তাই ও শরীর রক্তাক্ত হোক বা মারা যাক তাতে আমার কিছু যায় আসে না। আরহাম কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি থেকে নিচে নেমে যায়। ফারিয়ার রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর, কিন্তু তার এখন রাগ দেখালে হবে না, বরং রিয়াকে বাঁচাতে হবে। তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ফারিয়া তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নীলুফা বেগম আর মিজান সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিলেন। হঠাৎ করে ফারিয়ার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যান। নীলুফা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে ফারিয়াও ছাদ থেকে নেমে আসে। নীলুফা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে নামতে আসতে দেখে অবাক হন। নীলুফা বেগম বলেন, কি হয়েছে ফারিয়া? এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? ফারিয়া এত দ্রুত নিচে নামার কারণ তার মুখ দিয়ে কোনো কথা আসছে না, বরং সে সোজা জোরে নিঃশ্বাস নিতে থাকে। ফারিয়া কান্না গলায় বলে, আম্মু আম্মু। রিয়া কি হয়েছে? রিয়া রিয়া কোথায় ফারিয়া? আম্মু, রিয়া ছাদ থেকে পড়ে গেছে। নীলুফা বেগম কি যে বলবেন সেটা অবধি ভুলে গেছেন। তবে ফারিয়া দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। রিয়া যেখানে পড়ে গেছে সেখানে যায় ফারিয়া। এরপর বাড়ির দারোয়ান সবাইকে ডাক দেয়। ফারিয়া গিয়ে রিয়ার মুখ উঁচু করে তুলে দেখে আর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে। তবে চেহারার কোনো সমস্যা হয়নি, কারণ এ কাজ আসল না, বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে। তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত, যার জন্য রিয়ার শরীরে অনেক ক্ষতি হয়েছে। নীলুফা বেগম সেখানে উপস্থিত হন। ফারিয়ার কোলে সেই রিয়ার রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। মিজান সাহেব কাছে এসে জড়িয়ে ধরেন রিয়াকে। এরপর দাঁড়ানো সকলের সাহায্য নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান। নীলুফা বেগম চারপাশে কি ঘটছে উনি তাই ভুলে গেছেন, শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছেন। মিজান সাহেব ডক্টরকে ডাক দেন। ওনার গলা কাঁপতে থাকে, তবুও ডক্টরের সাথে কথা বলেন, তাকে বাড়িতে আসতে বলেন। ডক্টর অতি অল্প সময়ের মধ্যেই বাড়িতে এসে পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু করে দেন। নীলুফা বেগম বাড়ির ভিতরে আসেন। এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করেন, ডক্টর, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আমার মেয়ে কি আমাকে ছেড়ে চলে যাবে ডক্টর? চৌধুরী বাড়ির পারিবারিক ডক্টর, উনি তাই সব ঘটনা জানেন। নীলুফা বেগম যেই রিয়াকে কতটা ভালোবাসেন সেটা ওনার অজানা না। তবে এখন যে অবস্থা, ডক্টর কিছু বলতে পারছেন না। রিয়ার শরীরে কাঁচ ফুটে গেছে, আর এত ওপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে। তবে ডক্টর শান্ত হয়ে বলেন, ম্যাম টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ের থেকে আপনাকে দূর করবে না। ওনার ওপর বিশ্বাস রাখুন নীলুফা ম্যাম। ডক্টরের কথায় নীলুফা বেগমের মন কিছুটা শান্ত হয়েছে। তবে উনি নিশ্চিত করে বলতে পারছেন না যে তার মেয়ে সুস্থ হয়ে যাবে। মিজান সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন। রিয়া যে নীলুফা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। মিজান সাহেবের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, তবে তাকে শক্ত করে থাকতে হবে, পরিস্থিতি সামলাতে হবে। কারণ উনি যদি দুর্বল হয়ে যান তাহলে নীলুফা বেগমের কেউ সামলাতে পারবে না। মিজান সাহেব এগিয়ে গিয়ে নীলুফা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসেন আর বলেন, নীলুফা, কিছু হবে না আমাদের রিয়ার, শুধু একটু ব্যথা পেয়েছে, ও দেখবে সব ঠিক হয়ে যাবে। নীলুফা বেগম যেন নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামীর বুকে মাথা রেখে অধৈর্য হয়ে কান্না করে দেন। মিজান সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে না। মিজান সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকেন। নীলুফা বেগম বলেন,
মিজান, বিশ্বাস করো, রিয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে এক একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিজান। আমার রিয়াকে আমার সুস্থ চাই মিজান। মিজান সাহেব নিজেও রিয়ার এমন অবস্থা সহ্য করতে পারছেন না। ছোটবেলা থেকে রিয়াকে সে নিজের মেয়ের মতো বড় করেছে, আর আজ রিয়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসেবে এটা উনি কেমন করে মেনে নেবেন? মিজান সাহেব বলেন, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডাক্তার রিয়ার শরীরে রক্ত বন্ধ করতে পেরেছেন, তবে এখনো জ্ঞান ফেরাতে পারেননি। আর কোনোদিন পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে, যার ফলেও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসেন। নীলুফা বেগম আর মিজান সাহেব ছুটে আসেন। নীলুফা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করেন, ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই। বলুন, সুস্থ হয়ে গেছে রিয়া, তাই না? নীলুফা বেগমের কষ্ট দেখে ডক্টরের বেশ খারাপ লাগছে, তবে সত্যি ঘটনা বলা উচিত। ডক্টর বলেন, সরি ম্যাম, আমরা রিয়ার শরীর থেকে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারিনি। হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা বলে দিয়েছেন, কিন্তু নীলুফা বেগমের মনে হয় সেটা তীরের মতো বিঁধে গেছে। রিয়া কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারবে না। নীলুফা বেগম বলেন, আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না, সেটা বিশ্বাস করা যায় ডক্টর। ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনার যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর। দয়া করুন ডক্টর। নীলুফা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্য সেটা বলতেই হবে ওনাকে। ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যান। নীলুফা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়েন। মিজান সাহেব নিজেও তার কান্নাকে বিশ্বাস করতে পারছেন না। উনিও কথাটা শুনে 2 পা পিছিয়ে যান। নীলুফা বেগম বলেন, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না বলে থাকতে কখনোই পারবে না, অসম্ভব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু রিয়ার জ্ঞান ফিরে আসেনি। নীলুফা বেগম অনেক কান্না করেছেন, তবে কোনো কিছুই হয়নি। আরাম একবারের জন্য রিয়াকে দেখতে আসেনি, বরং সে এতদিন নিজের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করছে, তাদের সাথে পার্টি করছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে আরহাম বাড়িতে ফিরে আসে। সেই সুন্দরবন থেকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে 1 সপ্তাহ এনজয় করেছে। ফারিয়া রান্না করেছে, কারণ নীলুফা বেগমের শরীর একদম ভালো না। রিয়ার চিন্তায় খাবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। হঠাৎ করে বাড়ির দরজায় বেল বেজে ওঠে। ফারিয়া রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে আরহাম দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ ফুরফুরে। ফারিয়াকে দেখে আরহাম বলে, সুন্দরবন থেকে তোর জন্য আরও সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যা, তোকে সব দেখাবো। আরহামের হাসি মুখ ফারিয়ার সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। আরহাম পিছন পিছন আসে। রিয়াকে ধাক্কা যে আরহাম দিয়েছে সেটা এখন অবধি কেউ জানে না। ফারিয়া কাউকে বলেনি, তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে, কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে একটা ঘৃণা আছে আরহামের জন্য। আরহাম বলে, আচ্ছা, বাড়িতে মানুষ এত কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে আর আম্মু রুমে আছে। আর রিয়া কোমায়, ও জ্ঞান ফিরেনি। এই রিয়ার কথা জানতে চাইনি আমি। ও যদি মারা যায় তাহলে আমার কিছু যায় আসে না। আরহামের কথাটা শুনে ফারিয়ার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ রিয়াকে সে তার বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকেই তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়ালেখা করেছে, খেলা করেছে। আজকেই আরহাম তার সাথে এমন করেছে সেটা ফারিয়া মেনে নিতে পারেনি। ফারিয়া রাগান্বিত কণ্ঠে বলে,
ভাইয়া, রিয়া মারা গেলে তোমার কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব কিছুই বলতে কিছু নেই। আর মানুষের তো একটা পশুকে খুন করার আগেই তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় না, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মানুষত্ব নেই। সি, হ্যাঁ আমি অমানুষ, কারণ ও রিয়ার ওপর আমার কোনো ফিলিংস নেই। ওকে ঘৃণা করি আমি। ভাইয়া, তুমি সেদিন রিয়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছো, কালকে দেখা যাবে নিজের বউকেও খুন করে ফেলবে। ফারিয়ার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা গ্লাস ভেঙে পড়ে যাওয়ার শব্দ শুনে আরহাম আর ফারিয়া পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে নীলুফা বেগম দাঁড়িয়ে আছেন। ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। ফারিয়া তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছুর কি দরকার তোমার? নীলুফা বেগম কোনো কথা না শুনে বরং সে ফারিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সামনে দাঁড়ান আরহামের। আরহাম ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নেই, মনে হচ্ছে ওনার গলার হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে নীলুফা বেগমের। নীলুফা বেগম বলেন, ফারিয়া এটা কি বললো? আরহাম, তুমি কি সত্যি রিয়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? রিয়ার কমে রিয়ার কোমায় চলে যাওয়ার পেছনে কি তোমার কোনো হাত আছে আরহাম? আরহাম তার মায়ের কথা শুনেই একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। আরহাম খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি রিয়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছে ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরও ভালো হতো। আরহামের শান্ত স্বরে বলা কথাটা নীলুফা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তোলে। নীলুফা বেগম শরীরের সব শক্তি দিয়ে আরহামের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে আরহামের গালেই। ফারিয়া নিজেও চমকে যায়। আরহাম নিজের গালে হাত দেওয়ার আগেই আরেকটা থাপড় পড়ে ওর গালে। নীলুফা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলেন, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে। তোমার জন্যই রিয়া আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো। তুমি একটা খুনি আরহাম। আজ প্রায় 15 বছর পর নীলুফা বেগম আবার নিজের ছেলের গায়ে থাপ্পড় দিলেন। নীলুফা বেগমের শরীরের রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। আরহাম নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই রিয়ার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে। আর আরহাম বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই রিয়ার খুনি। ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে, কিন্তু একটুর জন্য বেঁচে গেছে। তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি। আরহামের কথা শুনে নীলুফা বেগম সত্যি অবাক হন। তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারেননি। 15 বছরে আরহামের রাগ কমেনি, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে। নীলুফা বেগম বলেন, আরহাম, কেন ঘৃণা করো তুমি রিয়াকে? কি করেছো তোমার সাথে? আম্মু, রিয়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করেনি। ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র মেয়েটার জন্য। যদি রিয়া আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না, তাই ঘৃণা করি ওকে। তার জন্য কি তুমি রিয়াকে খুন করার চেষ্টা করবে আরহাম? হ্যাঁ করব, অবশ্যই করব। ওকে আমি মেরে ফেলতে চাই। রিয়া তোমার বউ হয় আরহাম। নীলুফা বেগমের কথা শুনে আরহাম হাসে আর বলে, যেখানে বিয়েই আমি মানি না, সেখানে রিয়াকে বউ হিসেবে কি করে মেনে নেব? রিয়া নামটা আমার কাছে ঘৃণিত নাম। ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে। হাসপাতালে রিয়ার চিকিৎসা হয়েছে, এখন ওর অবস্থা ভালো। বিদেশ থেকে সবচেয়ে বড় বড় ডাক্তার ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগেই রিয়ার মাথায় একটা অপারেশন করা হয়, যার কারণে ওর শরীর এখন সুস্থ, তবে কোমা থেকে বের হয়ে আসেনি। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয়। জানালা দিয়ে মিষ্টি রোদ আসে রিয়ার রুমে। ওর চোখ খুলে যায় আস্তে করে। চোখ খুলে সে দেখে নিজের রুমে আছে,
তবে আশেপাশে কেউ নেই। রিয়া নিজের মাথায় হাত ধরে উঠে বসে টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সেখানে দুপুর বাজে। এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে তার কভার থেকে ফোন বের করে সেখানে থাকা তারিখ দেখে সে চমকে যায়। রিয়া বলে, আমার যতদূর মনে পড়েছে আমি 1 তারিখ ছাদ থেকে পড়ে যাই, কিন্তু আজকের তারিখ দেখছে 7। তাহলে কি আমি 7 দিন অজ্ঞান ছিলাম? রিয়ার মনে পড়ে সেদিন ছাদে থাকা ছেলেটার কথা, যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু সেই ছেলেকে পরিচয় কি এতবারে করেছে সেটা রিয়া জানে না। আশপাশে নীলুফা বেগম বা ফারিয়াকে দেখতে পায় না সে। রিয়া বলে, মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম। নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য। আমাকে মামুনির কাছে যেতে হবে। কিন্তু মাথায় এমন ব্যথা কেন করছে? রিয়া মাথায় হাত দিয়ে দেওয়ালে হাত দিয়ে বাইরে যায়। অন্যদিকে আরাম আর নীলুফা বেগমের ঝগড়া এখনও থামেনি, বরং সেটা বেড়ে গেছে। নীলুফা বেগম বলেন, আরহাম তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন। নাম অতিরিক্ত এখন করব। আরহাম নিজের মায়ের কাছে থেকে যায়। এরপর একটা দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলে, আমি আরহাম চৌধুরী নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী জান্নাত রিয়াকে তালাক দিছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে রিয়ার সাথে আমার ইসলামিক শরীয়ত মতে কোনো সম্পর্ক নেই। রিয়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। আরহামের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। নীলুফা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন, তবে আরহাম হাসতে থাকে। ওর মনে আজ খুশি, অনেক খুশি। ফারিয়া খেয়াল করে পেছনে রিয়া দাঁড়িয়ে আছে।